রাজধানীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল এবং মিছিল থেকে ককটেল বিস্ফোরণ পর্যন্ত ঘটল। তবে কি এই মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও সক্রিয় হয়ে উঠল? আগামীতে কি শেখ হাসিনায় প্রধানমন্ত্রীর চেয়ারে? এই নিয়ে বিশেষ আলোচনা, অবশ্যই দেখতে থাকুন। আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল, আমরা এতদিন মিছিল পর্যন্ত দেখেছি। আজকে রাজধানীতে মহাখালীতে এবং গণভবনের সামনে দুই ঘটনা আমরা দেখেছি। সে এক জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে, এক জায়গায় ঝটিকা মিছিল করে তারা সরে গেছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই আমরা এই ধরনের ভিডিও দেখছি এবং খবরও আমরা জানি। কেন হঠাৎ করে আওয়ামী লীগের এই মিছিল এত বাড়ছে কেন? এখন আওয়ামী লীগ মাঠে নামতেছে কীভাবে বা কোন প্রেক্ষাপটে সুযোগ দিতে, সেই আলাপটায় পরে আসি। নামলে যেটা হবে, মানে আপনি যদি ব্যাপকভাবে নামতে পারেন তাইলে যেটা হবে, এখন ধরেন জুলাই কৃতিত্ব যারা দাবি করে, আমি এর আগেও বলছি যে শেখ হাসিনা যদি এই মুহূর্তে প্রধানমন্ত্রী হয়, বসাই দিলাম যে উনি প্রধানমন্ত্রী, আপনিই বলেন যে তার কাছে সবচেয়ে বেশি অপরাধী কাদেরকে বলবে? এনসিপিকে, কোনো সন্দেহ নাই। মানে জুলাই চেতনা যারা করে তারা তার ডাইরেক্ট এনিমি, এই ব্যাপারে কোনো মাপ নাই, কোনো ছাড় নাই। তাহলে যিনি ভিকটিম 24-এর আন্দোলনে, তার কাছে কিন্তু এই এনসিপির কোনো মাপ নাই। অর্থাৎ এনসিপি একমাত্র এখন যেহেতু দল হয়েছে তাই বলতেছি, সে রক্ষা পাবে না আইনও হাতে, এটাকে মাপ পাবে না। এটার ব্যাপারে ফার্ম ডিটারমিনেশন যে তোমরা করছোই। আর অন্য যদি কারো থেকে থাকে কেউ যারা জুলাই চেতনার কৃতিত্ব ওদেরকে দিতে চায় না, বলে এটা তো অনেক পুরনো আন্দোলন, ওরা এসে ম্যাচিউর করছে, ওরা রক্ষা পেতে পারে আইনও হাতে। তা হাতে কইব মানে তারা এনসিপিকে দেখাই দিবে, অর্থাৎ এনসিপির কোনো রক্ষা নাই। মানে ওইখানে হাতে নাই, ওটা এনসিপি বলবে আইনও হাতে, বলার সুযোগই নেই তার, কারণ সে তো আইনও মানে তারা জানেই তারা কারা করছে, আর শেখ হাসিনা নিজেও জানে। সেই কারণে ওরা আইনও হাতে করে পার পাইব না, সে ইংরেজিতে বলবে হয়তো, তখন যেটা অর্থ আমি জানি। এখন আসেন যেটা বলতেছিলাম, তাহলে রেজাল্টটা কি দাঁড়াইলো? এখন মনে করেন যারা অন্য দল এনসিপি বাদ দিয়া যারা ক্ষমতায় আছেন বা যারা আছেন, তারা যদি এটা ভাবেন যে আওয়ামী লীগ মাঠে এসে, আমি বলতেছি আসার প্রেক্ষাপট পরে বলছি, কেমনে আসতে পারতেছে নিষিদ্ধ থাকা সত্ত্বেও সেটা পরে, কিন্তু তারা যদি কেউ ভাবেন যে আজকে আওয়ামী লীগ মাঠে আনে, নেইমাও যায়, অসুবিধা কি? পিটাইব তো এনসিপিরে, পিটাইব তো জামাতরে। জামাতরে আর এনসিপিরে পিটাই যদি হজম করতে পারে, তাহলে তৃতীয় প্রশ্ন যে আসবে না, সংবিধানের বাইরে তোমরা নির্বাচনের ক্ষমতায় কেমনে? এই প্রশ্ন আসবে না, কারণ গ্যারান্টি নাই তো। কারণ বারবার বলতেছি, আমি বহুবার বলছি যে সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই, এবং সংবিধানের যে ডেট আছে সেই তারিখ মোতাবেক নির্বাচন হয় নাই। কেউ কেউ প্রশ্ন করবেন সংবিধানের তারিখ কোথায়? আমি আপনাকে দেখাই দিচ্ছি তারিখটা কোথায়। তারিখটা হইল সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হবে। তাহলে যেদিন ভেঙে গেছে সেদিন থেকে 90 দিন গুনবেন, ওইটাই ডেট। এটা আমার বানানো না, ওইটাই ডেট। তা সেই ডেটে নির্বাচন হয় নাই। তো আওয়ামী লীগ যদি মাঠে আসতে পারে, পয়লা আপনি খুশি হবেন যে এনসিপি রিপিটেইতেছে, দ্বিতীয়বার না আমি খুশি হব না, আমরা রূপকর, জি আপনি খুশি হবেন বা উনি খুশি হবে, আচ্ছা এনসিপি রিপিটেইতেছে, এরপরে জামাত রিপিটেইতেছে, তারপরে তো সে ক্ষমতার দিকে, ওই দুটো যদি হজম করতে পারে তাহলে ক্ষমতার দিকে চোখ দিবে না সে? নট আনলাইকলি। এইবার আসেন, আসে কেমনে সে? রাজনীতি তো নিষিদ্ধ। যে রাজনীতিটা নিষিদ্ধ, যাদের কার্যক্রম নিষিদ্ধ, সে মাঠে আসে কেমনে? এটাতে অনেকগুলো বার্তা। যদি তারা প্ল্যান করে নামে যে আমরা নামবই, তাহলে তারা উপযুক্ত সময় মনে করতেছে। এটা দুইটা অপশন, জেলে গেলে যাব, আর নয়তো জেলে যাব না গ্যারান্টি, কিংবা জেলে গেলে অল্প দিন থাকতে হবে। অনেকগুলো, নাহলে নামবে কেন? আপনি যদি একটা কঠিন পথ মনে করেন যে এই পথটা খুবই কঠিন, ঝুঁকি আছে, এতদিন নিলেন না, এখন নিচ্ছেন। পুলিশ কাউকে গ্রেপ্তার করে নাই, আপনি কথাটাই বলছেন। তো পুলিশের ভাষ্য থেকে আমরা পাইলাম এটা ছাত্রলীগ যুবলীগরা করছে। আমি কিন্তু কোনোটার বিরুদ্ধে, কে নামছে, নামাটা অপরাধ, এই আমরা আলোচনা করতেছি। নামলে পুলিশ গ্রেপ্তার করবে না কেন? আপনি কাউকে না কাউকে তো গ্রেপ্তার করতে হবে, এক। দুই, বলতেছে এটা কোন থানার ঘটনা, এগুলা কোনো আলোচনা নয়।
আমরা এটা বহু কালি দিছি। এইটার মানে হচ্ছে দায় এড়ানো। আপনি চলমান, আপনি যেমন কুমিল্লা বাসে চলে যাচ্ছেন, এক জায়গায় বাসে ডাকাতি দিয়েছে, আপনি তারপরে থানায় থেকে রাত্রে পার করে থানায় গেলেন মামলা করতে। কোন জায়গায় হয়েছে? অমুক। এটা তো আমার থানা না, এটা তো এটি খুব প্রচলিত। হ্যাঁ, অনেক ঘটনাই আচ্ছা। আমরা এই দেখি। আবার বললেন যে ওই থানায় গিয়ে বললেন যে ভাই আমার তো ওই থানাতে পাঠালেন, কোন জায়গার থেকে আপনি লাস্ট কোথায় নামছেন আপনি? অমুক জায়গায়। তাহলে ওই থানায়। এটার মানে হচ্ছে আপনি এই মামলাটা নিতে চাচ্ছেন না, অনীহা প্রকাশ করা। এই অনীহা প্রকাশ করাই মানে তাদেরকে ফেভার করা। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আপনি যখন ককটেল মারবেন, মারার পর কোন থানার ঘটনা বলে 2টা থানার ওসি যখন এড়াইয়ে যাইতেছে, তখন আপনি ধরে নেবেন এই এড়ানো মানেই হচ্ছে তাদেরকে সুযোগ দেয়া। ধন্যবাদ আপনাকে। একদম তরতাজা বিষয় আপনি সামনে নিয়ে এসেছেন। যতই আমরা চেষ্টা করি যে আওয়ামী লীগ তো অনেকটা নিষিদ্ধ সংগঠনের মতো, বা কার্যক্রম নিষিদ্ধ, অতএব আলোচনাটা করব না নিষিদ্ধ বিষয় নিয়ে। কিন্তু সামনেই চলে আসছে। নিষিদ্ধ বিষয়ের দিকে প্রথমত আকর্ষণ একটু বেশি থাকে, দ্বিতীয়ত তথ্য গোপন করা যায় না, বরং তথ্য গোপন করার চেষ্টা হলে তথ্য বিকৃত হয়, অপতথ্য ছড়ায়। সেই দৃষ্টিকোণ থেকে আপনি একদম তাজা বিষয় যেমন এনেছেন, তথ্যমূল্য দিয়েছেন। সেটা বর্তমান ক্ষমতাসীনদের জন্য কতটা দুঃসংবাদ বা সুসংবাদ আরেক আলোচনা। আওয়ামী লীগের যারা মনে করেন এবং বিশ্বাস করেন যে তাদের নেত্রী চট করে চলে আসবেন যে কোনো সময়, তো চট করে আসেন আর হুট করে আসেন, এই ফাঁকে ককটেলের কাণ্ডকীর্তি কিন্তু ঘটে গেছে। এটা যত না ককটেল, তার চেয়ে বেশি হচ্ছে তথ্য, একটা বার্তা। নিজেদের কর্মীদের কাছেও তারা একটা বার্তা দিয়েছে, সরকারকেও একটা বার্তা দিয়েছে, প্রশাসনকে বার্তা দিয়েছে, পুলিশকে তো বার্তা দিয়েছেই। পুলিশের বার্তাটা আপনি পরিষ্কার করে দেখুন, কোন থানার মধ্যে সেটা পড়ে পুলিশও দায় নিতে চাচ্ছে না। এটা মোহাম্মদপুর থানা না শেরে বাংলা থানা? জি। বলছে যে আবার যদি আমি আগাম বলে রাখি, যদি 2-4 জন ধরে ফেলতে পারতো, তখন আবার দ্রুত দায়িত্বটা নিত যে আমি ধরেছি। এটা হচ্ছে এক নিষ্ঠুর বাস্তবতা আমাদের পুলিশিং সিস্টেমে। তো এরকম অবস্থায় আপনি আওয়ামী লীগকে কি আসলে নিষিদ্ধ রাখতে পারবেন? তার আগে প্রশ্ন, আসলে কি নিষিদ্ধ রাখতে চান? অথবা নিষিদ্ধ রাখতে চান কোন জায়গাটুকুতে? যদি গেল নির্বাচনের স্কেল আমরা ধরি, যে নির্বাচনে প্রার্থী হওয়ার প্রশ্নে নিষিদ্ধ, কিন্তু তাদের ভোটগুলো পাওয়া আবার অত্যন্ত সিদ্ধ। তাদের ভোট পাওয়ার জন্য বিএনপি এবং জামাত ইসলামী, কোথাও কোথাও এনসিপিও জব্বর চেষ্টা করেছে। ওই তথ্য কিন্তু গোপন রাখা যায়নি বা গোপন রাখার বিষয় নয়। অর্থাৎ নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে আওয়ামী লীগের ওই ভোটগুলো ছিল ফ্যাক্টর। তার মানে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সিদ্ধ, আইনগতভাবে অথবা নির্বাহী আদেশ প্রশ্নে নিষিদ্ধ। আবার আপনি দেখেন গত কয়েক মাস ধরে, বিশেষ করে এই সরকারের 4 মাস ধরে, এমন এমন কিছু কাণ্ডকীর্তিতে সরকারকে দায় নিতে হচ্ছে, সরকার কিছুটা অসহায়ের মতো। আমাদের কাছে তো তথ্য আছে, মাঝে মধ্যে আপনি দেখেন হয় ফটো কার্ড হোক অথবা সোশ্যাল মিডিয়ায় হোক, কোনোটা মূলধারার গণমাধ্যমও আসছে। বদলি প্রশ্নে, পুলিশ সিভিল প্রশাসন সব জায়গাতেই বদলি প্রশ্নে আমি ব্যক্তিগতভাবে ওগুলো নোট রাখি, যতটুকু বড় বড় ঘটনা পাই। যখন টাকার লেনদেনের প্রশ্ন আসে সামনে, 2-1টা ফাঁস হওয়ার পরে স্টপ হয়, দেখা যায় টাকার লেনদেনের প্রশ্নে আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা কামিয়াবি হন, কারণ তারা রেটটা ভালো দেন। গত গরুর হাটে এই তথ্য আছে যে আওয়ামী লীগের পয়সাওয়ালা লোকটা একটু দূরে দাঁড়িয়ে থেকেছেন, আর হাটটাই যারা নিয়েছেন হয় বিএনপি অথবা জামাতের কাউকে দিয়ে। অর্থাৎ টাকাকে কি যেন দ্বিতীয় খোদা না কি যেন একটা বলা হয় তিক্ত অভিজ্ঞতার কারণে। টাকার কি দাম আপনি দেখেন, বলতে পারবেন না তো টাকা জি। তো আমি যেহেতু গণমাধ্যমে কাজ করি, ওইভাবে টাকা দেখি না, মাঝে মধ্যে অঙ্ক উচ্চারণ করি, কিন্তু এতটুকু বুঝি যে টাকার অনেক দাম। তো এই দামি টাকা যাদের হাতে আছে, যারা রপ্ত করতে পেরেছেন, যে কারণে আমরা এখনো এস আলমকে স্মরণ করি কেন? কি উনি খুব এবাদতি বান্দা এই কারণে, নাকি কোনো খুব আজে বাজে কাজ করে ফেলেছেন এই কারণে? আলোচনা করি ওনার অঢেল টাকা, এখনো ওনার সহযোগী অনেক বেনজির, ওনার এখন নজির নাই, কিন্তু আসলে একেবারেই নজিরবিহীন।
অনজির বলেন আর বেনজির বলেন, মূল ফ্যাক্টর কিন্তু টাকা। তার টাকার শরিকানা পাওয়ার জন্য, তার তহবিলদার হওয়ার জন্য, তার কেশিয়ার হওয়ার জন্য যারা দৌড় দিয়েছিলেন তারা এখনও মাঠে আছেন। প্রশ্নটা টাকা। আর আওয়ামী লীগের এই ককটেল বলেন আর জমায়েত হওয়া বলেন, এগুলোর পেছনেও টাকার একটা ফাংশন আছে। এখানে কোনো এবাদতি কাজ নেই, নৈতিকতার কাজও নেই। এইভাবে নেই কারণ আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, আমরা তর্ক বিতর্কের ক্ষেত্রে অনেক সময় বলে যে নৈতিকতার কি জানি একটা আছে, আদর্শের কথাও বলি। আদর্শটা মূলত এখানে ক্ষমতামুখী। আর ক্ষমতার প্রশ্ন যখন আসে, ক্ষমতার কাছে টাকা একটা ফ্যাক্টর। তো একসময় আমরা যখন এই বিএনপিকে কম বলতাম, জামাত ইসলামের মিছিলগুলোকে আমাদেরকে, নিশ্চয় আপনিও পেয়েছেন, ডিরেকশনও ছিল এক ধরনের, যেগুলোকে একটু চোরাই মিছিল বললেন। আমরা সাধারণত ঝটিকা মিছিল এগুলো লিখতে অভ্যস্ত ছিলাম, কিন্তু যে চোরাই মিছিল, তো আওয়ামী লীগের আজকের যেই মিছিল, ওগুলো আপনি চোরাই মিছিল বলেন আর ঝটিকা মিছিল বলেন আর তাৎক্ষণিক মিছিল বলেন, তারা করেছে। এরপরও যদি আপনি রাজনৈতিক অবস্থানের প্রশ্নে আসেন, আওয়ামী লীগের কোনো পর্যায় থেকে আপনি কি পেয়েছেন আজ পর্যন্ত যে তারা কোনো ভুল করেছিল? যিনি বলেন, তিনি ছোট্ট করেও বলেন না যে তার একটা ভুল ছিল। আর নেতৃত্ব ভুলে ছিল না, বা নেতৃত্বের কোনো পর্যায়ে কোনো ভুল হয়েছে এটা স্বীকার করার বিষয় নেই। অথচ আমরা কিন্তু আরেক ধাপে গিয়ে বলি যে ক্ষমা করা যায় কিনা। তো তারা কি ক্ষমা চেয়েছেন নাকি? ভুল করলে না ক্ষমার প্রশ্ন, বরং তারা প্রতিনিয়ত বার্তা দিচ্ছেন, আসিতেছি, সিনেমার বিজ্ঞাপনের মতো, হ্যাঁ ভাই আসিতেছে। তো আসিতেছে, তো ঢাকায়ও আসিতেছে, এসে গেছে, আর আসিতেছে মধ্যে গণভবনের সামনে আমরা দেখলাম, তাও আবার সেখানে তো গণভবনের security সামনে খুব কঠিন বার্তা। এত বছর হয়ে গেল গণভবনটা ওখানে আছে, গণভবনের আশপাশে যা ছিল তাই আছে। কোন থানার অধীনে আমরাও ঠিকভাবে জানি না, আর পুলিশ তো মাশাআল্লাহ জানেই না। এখন অবস্থা যখন খারাপ হয় বা অবস্থা যখন সঙ্গীন মনে করা হয়, তখন এই ধরনের নানান বয়ান নানান জন দেয়। আমাদের কুমিল্লা অঞ্চলে, আপনি কুমিল্লার ভাষা বোঝেন কিনা, বলা হয় আইনো। ইংরেজিতে যদি আইনো হয় তাহলে আমি জানি, এটা হচ্ছে আইনো মানে আমি না, হেতে হেতে মানে পাশে যে আছে তারে দেখাইয়া দেয়, না আমি না, হ্যাঁ আমি না সে, এটার এই মেসেজটা দেয়। আইনো হেতে হেতে, আইনো হাতে আমি না সে, আইনো আইনো এইভাবে বলে ওরা। হঠাৎ করে শুনলে ইংরেজি মনে হবে যে আমি জানি, এটা বুঝব না, এটা হচ্ছে আমি না। তো এখন আমরা কয়েকদিন আগে দেখলাম কয়েকজন উপদেষ্টাকে ট্রায়ালে আনা উচিত, এরকম একটা হাইপ বাজারে উঠলো। 2-3 জন উপদেষ্টা কিন্তু বলে ফেললেন আইনো, না আমি জানি, না আইনো আমি না, ওই যে কুমিল্লা ভাষায়। হ্যাঁ কিচেন ক্যাবিনেট যেটা, হ্যাঁ, যখন কিচেনের কথা আসলো যে কিচেনে আমি ছিলাম না, কিন্তু আমাদের জানা মতে ওনারা সবাই ওখানে ছিলেন। কিচেনে চিকেন খান আর ফিশ খান, খেয়েছেন, কিন্তু একটু অবস্থা বেগতিক দেখলেই বলেন যে আইনো, আরেকজনকে দেখিয়ে দেন, বা নিজে একটা রাজসাক্ষী হওয়ার প্রবণতা। তো এই জায়গায় রাষ্ট্রের দায়িত্ব আছে বিষয়টা একদম পরিষ্কার করা, অন্তত আওয়ামী লীগ প্রশ্নে। তারা কি রাজনীতিতে আছে? থাকলে কিভাবে আছে, বা থাকবে কিভাবে, নাকি আদৌ থাকতে পারবে না? তাহলে আওয়ামী লীগও নিশ্চয়ই তাদের অবস্থান আরও পরিষ্কার করবে। মাত্র ঢাকায় 2টা মিছিল করেছে, এটার জের হিসাবে আপনি হয়তো বা দেখতে পারেন এই আওয়ামী লীগ বাদে আওয়ামী লীগকে প্রতিরোধ করার প্রশ্নে বিএনপি এবং জামাত আবার এক হবে, আবার সারিবদ্ধভাবে দাঁড়াবে, আবার টুথপেস্ট হাসি দেবে, বা বিমানবালা হাসি যেটাকে আমরা বলি। হাসি না আসলেও দাঁত বের করে একটা ফটো সেশন করা, যেটা আমরা কিছুদিন যমুনা ভবনের সামনে দেখেছি। ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেন, ওখানে কি করেন আমরা ঠিকভাবে জানি না। পরবর্তীতে খবর যেটা প্রকাশ হয়েছে, সবাই হুঁ হুঁ করেছেন ভিতরে, বাইরে এসে আবার ফটো সেশন করেছেন। লম্বা করলে জায়গা হয় না, গোল হয়ে দাঁড়ান যে আমরা ঐক্যবদ্ধ আছি। আবার একটু সরে গিয়ে পল্টনে গিয়ে বিএনপি এক কথা বলে, বাইতুল মোকাররমের গেটে গিয়ে জামাত আরেক কথা বলে। আবার যখন শেখ হাসিনা 2-1 উচ্চারণ করেছেন যে প্রস্তুত হও, অথবা আওয়ামী লীগের কোনো কর্নার থেকে এসেছে যে আগামীকাল 0 পয়েন্টে আসো, অথবা 32-এর সামনে আসো, দেখা যায় আওয়ামী লীগ আসে না, যুবলীগও আসে না, বিএনপি আর জামাত কিন্তু আবার আসা যায় যমুনার সামনে, জানান দেয় যে আমাদের ঐক্য বড় মজবুত, বড় পোক্ত, এই ঐক্য আর ভাঙবে না। হয়তোবা দেখবেন কালকে আরেকটা সিনারি আমরা দেখব, যদি না কালকে পর্যন্ত আওয়ামী লীগের আরও 2-একটা ঝটিকা মিছিল না বের হয়। অর্থাৎ এখানে নৈতিকতার প্রশ্নটা পরিষ্কার করতে হবে বিএনপিকে আর আওয়ামী লীগকে, বা এমনকি জামাতকে। আর আওয়ামী লীগ তো তার বার্তা যথারীতি সে দিচ্ছেই যে সে সঠিক ছিল, ভবিষ্যতে ক্ষমতা পেলে আরও সঠিক কাজ করবে। আমরা তো সেটার বার্তা প্রতিদিন পাচ্ছি।
হয়তো সোশ্যাল মিডিয়ায় বেশি, সোশ্যাল মিডিয়াকে কিন্তু জাকির ভাই খুব একটা অস্বীকার করবেন, অগ্রাহ্য করবেন, ওই বাস্তবতা নেই। সোশ্যাল মিডিয়ায় যখন আপনারা নিয়ে একটা ভালো কিছু আসে, আপনি বলেন যে না মিডিয়া হইলে এটা গুরুত্ব আছে, ভালো জিনিসটা। আবার যখন আপনার বিপক্ষে যায়, তখন বলেন যে না এটার খুব একটা গ্রহণযোগ্যতা নেই, এটা আজে বাজে জিনিস, এটা বানানো হয়েছে, বানানো হয়েছে, হ্যাঁ এআই দিয়ে বানানো হয়েছে। পক্ষে গেলে আবার বড় মজবুত। আমি এ পর্যায়ে রাজ্জাকি ভাইয়ের কাছে আসবো। রাজ্জাকি ভাই, তিনি বলছেন যে আওয়ামী লীগ সামনে আরও বেশি প্রাসঙ্গিক হবে। আর আরেকটি আমি জানাই রাখতে চাই আলোচনা যাওয়ার আগে, আমরা সম্প্রতি যেসব মিছিল দেখছি তার পাশাপাশি আমরা দেখছি কয়েকটি জায়গায় সংঘাতের ঘটনাও ঘটেছে, এবং সম্প্রতি দেখলাম যে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে। আপনার কাছে কি মনে হচ্ছে সামনের অবস্থানটি? না, আমি তো বললামই সেটা, আপনার তো পরিস্থিতি খারাপ হচ্ছে, যেখানে আপনি সবই তো বলে দিলাম নিষিদ্ধকরণ, অথচ তারা আসতেছে, পুলিশ ভিতরে দ্বন্দ্ব হইতেছে কোন থানায় কী করবে, এই যে সব কিছু মিললে কিন্তু সিচুয়েশনটা তাদের পক্ষে যায়। আর পাশাপাশি যদি আপনি এইটা বলেন, কি সংঘাতে জড়ানোর আশঙ্কা দেখছেন কি সামনে? কিসের সংঘাত? মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন আজকে ককটেল বিস্ফোরণ, ডিম নিক্ষেপ করা হয়েছে। রাজনৈতিক সংঘাত বলতে আমরা যে কতগুলো সিচুয়েশন দেখতেছি, ইন্টারনাল এবং এক্সটার্নাল, দুইটা ব্যাপার আপনাকে এখানে মিলাইতে হবে। ধরেন এই সরকার ভালো সিদ্ধান্ত করলে নিচ্ছে, আমি সেটা পরে আসছি, আমি জানি না কতক্ষণ সময় আছে। এই সরকার যত সিদ্ধান্ত নিছে এখন পর্যন্ত, তার মন্ত্রী পরিষদ বানাইছে, মন্ত্রী পরিষদই থাকবো আমি, সেখানে খলিলুর রহমান সাহেবের যে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে, সেটা নিয়ে আমরা অনেক কথা বলছি, কিন্তু আমি সময়ের ব্যবধানে দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী একটা ভালো সিদ্ধান্ত নিছেন এই খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানানো। কারণ খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী মানে আমরা বলি আমেরিকার পরীক্ষিত বন্ধু। সেই আমেরিকার পরীক্ষিত বন্ধু হলে ইউনূস সাহেবের সাথে তার একটা সুন্দর সম্পর্ক আছে। তারেক রহমান সাহেব, আমি আবারও বলছি, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই ইউনূস সাহেব আছেন বলে তারেক রহমান সাহেব, খলিল সাহেব, ইউনূস সাহেব তিনজনের যদি সমন্বয় করেন, তাইলে আপনি যেভাবে ওই ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করাইতে পারবেন, দ্যার ইজ নো সেকেন্ড অপশন। কারণ আমরা ইউনূস সাহেবকে দেখছি দুবাই থেকে 75 না 70 জন লোককে রিলিজ করাইছিল দ্রুত সময়ের মধ্যে, যেটা ওই আইনে কভার করে তাদের না। আইনে কভার করে নাই, মুক্তি দিয়ে বলছে অপশন, তোমরা দেশেও যেতে পারো, এখানেও কাজ করতে পারো। ভাই এটাকে মানতে হবে। ইউনূস সাহেব হলো পৃথিবীর মধ্যে নাম্বার 1 লবিস্ট। অনেক রাষ্ট্রপতিরা তাকে ব্যবহার করে, তুমি আমার এটা ইয়ে করে দাও, নেগোশিয়েট করে দাও। সারা পৃথিবীতে সে নন্দিত, আমরা তাকে নিন্দা করি। এখানে আপনি নিন্দা করতে পারেন, সমালোচনা করতে পারেন, নিন্দা করলেই তো হবে না, লেভেলটা দেখতে হবে। আমি ইউনূস সাহেবের সারাদিন গালি দিলে কি হবে? আমি বঙ্গবন্ধুর সারাদিন গালি দিলে কি হবে? আমি জিয়াউর রহমান সাহেবের সারাদিন গালি দিলে কি হবে? তাদের সাথে আমার দূরত্ব হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্বের মতো, তাদের যে অবস্থান, তাদের যে ওজন। সুতরাং কথা বলার সময় চিন্তা করে বলতে, কেন কথাগুলো বলতেছি, এই এক্সটার্নাল প্রবলেম সলভ করার জন্য আজকে তাকে দরকার। খলিল সাহেব আছে বলে, এবং এটা রাইট ডিসিশন ওনার। আজকে খলিল সাহেবের ফুল স্টপ দেন, ইন্টারপোলের অ্যাকশন বন্ধ হয়ে যাবে, বিকজ হিল নট ওয়ার্ক। 2, রাজনীতিক পলিটিক্যাল যে স্ট্যাবিলিটি দরকার ইন্টারন্যাশনালি, বাংলাদেশের 3টা দেশে খেলা চলতেছে সুপারভাবে, চায়না, আমেরিকা, ভারত, এবং সেটা ম্যাচিউর্ড। এই যখন ম্যাচিউর্ড হইল, তখন হাসিনা সামাল দিতে পারে নাই বলে চলে যেতে হয়েছে। ঠিক সেই জায়গাটা এসে কিন্তু আবার তারেক রহমান সাহেব বসছেন। ওইটা কিন্তু টলমল অবস্থা, আগুন চলছে, আগুন। আপনি তুষের উপরে এসে দাঁড়াইছেন, ভিতরে কিন্তু আগুন। ঠিক এই যে 3টা দেশের সাথে ব্যালেন্স করাটা কি 4টিখানি কথা না। শেখ হাসিনা ফেল করার কারণে গেছে, সেখানে আজকে তারেক রহমান সাহেব বসছে, তাকে সবাই কোঅপারেট করা দরকার। ঠিক সেই সময় যখন আপনার দিল্লির ঘটনাটা ঘটলো, এই ঘটনা কিন্তু পজিটিভ অর্থ বহন করে না, আপনি যেভাবেই নেন, কারণ এমনি তার সাথে আমাদের সম্পর্ক টানাপোড়েন চলছে। সেটাকে আপনি আরও ত্বরান্বিত করলাম। কেন করলাম? আপনি এটা কথার পিঠে কথা আসতেছে। এই যে আমাদের জাহিদ সাহেব ওখানে গেলেন, উনি বারবার বলছেন আমি সরকারের প্রতিনিধি হিসেবে গেছি। সরকারের প্রতিনিধির প্রমাণটাই হলো আপনার লাল পাসপোর্ট। আপনি মুখে বললে তো হবে না। নোবডি নোজ ইউ। আমি কি পৃথিবীর সব রাষ্ট্রপতিকে চিনি? পৃথিবীর সবাইকে চিনি। তার ক্রেডিবিলিটি হলো তার ডকুমেন্ট। তা আপনি সরকারের প্রতিনিধি কাছে আপনি লাল পাসপোর্ট নেবেন না কেন? তার রিপ্লাই আবার দিছেন, নিচ্ছি নেব করে নেওয়া হয় নাই। মানে এটা কি নিচ্ছি নেব করে নেওয়া হয় নাই? এটা রাষ্ট্র তো। ফাইনালি যত বিতর্কই হোক, তাকে কিন্তু অ্যালাউ করছে, আপনি যান। তখন আপনি গেলেন না। কেন গেলেন না? আপনি প্রতিবাদ হিসেবে, এই প্রতিবাদ দেখাইতে আপনি 2.5 ঘন্টা ওয়েট করলেন কেন? আপনি তখনই প্রতিবাদ দেখেন, নো আমি যাবই না, ডিটারমাইন্ড। আপনার সাথে অ্যাম্বাসাডার ছিল আমাদের, কন্টিনিউ আপনি ইয়ে করছেন। 3 নম্বর,
আপনার প্রায়োরিটি কোনটা ছিল বেশি, রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করা নাকি রাগ করে চলে আসা? আপনার কথাই ধরি আমি, রাষ্ট্রকে যদি আপনি রিপ্রেজেন্ট করতে চান আপনার যাওয়া ছিল ফরজ। আইসে তারপরে বলেন আমাকে এই অপমান করছে, আপনি যাননি, আপনি বারবার বলছেন সরকারকে প্রতিনিধিত্ব, আপনি সরকারকে অপমান করছেন। 2 নম্বর, আপনার কাছে প্রায়োরিটি ছিল কোনটা, ওই সেমিনার নাকি ফিরে আসা? আর সেমিনার যদি আপনার কাছে প্রায়োরিটি হয় তাহলে তো আপনার ঢোকা উচিত ছিল। আর চলেই যদি আসবেন আপনার সাথের লোকরা রেখে আসছেন কেন? আপনি তো দ্যাট ডেলিগেট ওয়াজ হেডেড বাই ইউ, আপনি যখন যাচ্ছেন না আপনি তাদেরকে রেখে আসছেন কেন? সেই কারণে আমি বলছি এখন আসেন, এটার জেটটা কোথায় যাবে আলটিমেটলি? রাষ্ট্রের সাথে। এটার জেটটা বহন করবে কে? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। একজন সাদাসিধা সহজ সরল মানুষ এটা বহন করবেন। এটা তাহলে গেল এক্সটার্নাল সাইড। আসেন ইন্টারনাল। আপনি যদি বলেন আদ্দিন হাসপাতালে একটা লাইসেন্স বাতিল করে দিয়েছেন, মানবাধিকার লঙ্ঘন। সংবিধান আপনার স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে, সেখানে আপনি অপরাধীর বিচার হবে। হাসপাতালের লাইসেন্স বাতিল কেন? মেডিকেল কলেজের ল্যাব, যেটা ভাই বলল অফ দ্য রেকর্ড, মেডিকেল কলেজ যারা পড়ে তাদের ল্যাবরেটরি হলো হাসপাতাল। সেই প্রশ্নটা আসছে যে তাহলে মেডিকেল কলেজ তাহলে কিভাবে চালু সেটাই তো বলছি, আপনি তাহলে কি সার্টিফিকেট সর্বস্ব ডাক্তার বাইর করবেন? 2 নম্বর হইল ওখানে যারা নেগলিজেন্সি যদি থাকে, মানে ভুল চিকিৎসা যদি তাদেরকে থাকে, আইনের আওতায় আনতে হবে। সবটার বিচার হবে। জি। আপনারা সিদ্ধান্ত নিয়েছেন কিরকম? প্লেন ক্র্যাশ করছে, ওই রুটের প্লেন সব বাতিল করে দিব, ওই প্লেন চলতে পারবে না। বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই লাইনে বাস চলতে পারবে না। আপনার থিওরিটা তো ওইরকম। আপনি ঘটনার জন্য অ্যাকশন দেখাবেন, স্বাস্থ্যমন্ত্রী দেখাইছে মনে হয় যে রিয়াকশন দেখাইছে, এটাকে অ্যাকশন বলে না, রিয়াকশন বলে। তাহলে আপনি যারা জড়িত ছিল তাদেরই পানিশমেন্ট হওয়ার জরুরি, কিন্তু বাকি সবাই সাফারার। জি। আরে সেখানে সিসিইউতে লোক ছিল, আইসিইউতে লোক ছিল, তারপরে 250 টাকায় ডায়ালিসিস হয়, 380 টাকায় সারা দেশ থেকে শহর থেকে গাড়িতে রুগী বহন করে। আপনি এগুলো ডিপ্রাইভ করছেন ওই 6 জনের নামে। আপনারও তো অ্যাকশন হওয়া উচিত আপনার বিরুদ্ধে। আমি আবারও বলছি, আপনি সংবিধান বলছে চিকিৎসা নিশ্চিত করা, সেখানে আপনি একটা হাসপাতাল বন্ধ করে দিচ্ছেন যেখানে গরিব, নিম্ন মধ্যবিত্ত এবং একেবারে ওই লেভেলের লোকগুলো, তার সংখ্যা বাংলাদেশে 70%, তাদের চিকিৎসা বঞ্চিত করলেন। আমি আবারও বলছি, আপনার হাসপাতাল বন্ধের কোনো আইনি অধিকারই নেই, আপনি বিচার করবেন। তো এটার খেসারত কে দিবে? প্রধানমন্ত্রী। আসেনই পরে সমঝোতার ভিত্তিতে টাকা নিলে চাঁদা নয়, এটার খেসারত দিবেন প্রধানমন্ত্রী। তারপরে জাকাতের চেয়ে চাঁদা ভালো, এটার খেসারত দিবেন প্রধানমন্ত্রী। তারপরে নামকরণ যে লড়াই, যেখানে প্রধানমন্ত্রী তার পিতার নাম ফেরত আনতেছেন না, সেখানে আমার নামে আমি অনেক কিছু করে ফেলতেছি, এটার খেসারত দিবেন প্রধানমন্ত্রী। কেন বলছি? নৌকা দেখছেন তো, নৌকা চলে যে, নৌকার পানি যেদিক দিয়ে উঠুক জমে কোথায়? তলায়। তাহলে আপনারা যে যা কারবার করছেন সব জমতে থেকে তলা বলতে প্রধানমন্ত্রীর শোল্ডারে। তাহলে ইন্টারনাল প্রবলেম করছেন, দিল্লি কাণ্ড ধরলে আপনি এক্সটার্নাল প্রবলেম করছেন। 3টা রাষ্ট্র নিয়ে আমরা জিও পলিটিক্সে কিন্তু আগুনের মধ্যে আছি। তার ভিতরে আপনি যেখানে শীতল না কইরা আপনি উত্তপ্ত করতেছেন, বাহবা নিতেছেন, আবার আইসা বলতেছেন যদি সঠিক প্রক্রিয়া আমাদেরকে দাওয়াত দেয় আমরা যাব, ইনভাইটেশন দিলে যাব, আমার এনগেজমেন্টের দরকার আছে। হ্যাঁ রে ভাই, আপনি এইগুলা বুঝেন না, এতকাল এত কিছু করছেন, এটা বোঝেন না। সেটাই বললাম যে নৌকার পানি তলায় গিয়ে জমে। সুতরাং আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল বোথ ওয়েতে প্রবলেমে আছি। তারপরে বলবো ফরেন মিনিস্টার রাইট পারসন চুজ করছেন, এখনও এই সরকারের স্টেবিলিটিটা আছে এবং খলিল সাহেব যতক্ষণ থাকবেন চেষ্টা করবেন। আর কেউ স্টেবল করার জন্য আমি কাউকে উপযুক্ত দেখি না এখন পর্যন্ত। সুতরাং এটা সরকারকে, মানে প্রধানমন্ত্রীকে ভীষণভাবে ভাবতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে, যে যেমন ব্যক্তির চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ